হঠাৎ তারেক রহমান গুলিবিদ্ধ হয় ভারতীয় কমান্ডো বাহিনীর হাতে। দর্শক দেখতে পাচ্ছেন কমান্ডো বাহিনী বাংলাদেশে ঢুকে এবং তারেক রহমানের উপর সরাসরি প্রভাব ফেলায় দেশ তুলপাড়ি হয়েছে। এদিকে আজ ভারতীয় কমান্ডো বাহিনী তারেক রহমানকে চারদিক থেকে ঘেরাও করে গুলিবিদ্ধ করে, ঠিক উসমান হাদির মতো। এই নিয়ে আজ সারা দেশে তুলপাড় পরিস্থিতিও হয়েছে। তারেক রহমান প্রত্যাবর্তন পরবর্তী বাংলাদেশে কড়া নজর রাখছে ভারত। এটা আওয়ামী লীগের জন্য যে একটা ভালো কিছু হতে যাচ্ছে, অফিসিয়াল স্টেটমেন্ট সেটি কিন্তু বলে। আজকে যদি বিএনপি দাবি করে যে না আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, তাহলে কিন্তু সিনারিও অন্যরকম হয়ে যাবে। দ্রুত ভেঙে যেতে পারে বাংলাদেশ। রংপুর, সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ঢাকার আতঙ্ক ক্রমশ বাড়ছে। ওয়েস্ট কমান্ডো নেভি সিল প্রবেশ করেছে বাংলাদেশ। কিন্তু তারা ভুলে গিয়েছে তারা নিজেরাই হচ্ছে নব্য স্বৈরাচার, তারা নিজেরাই হচ্ছে ফ্যাসিস্ট। তারা এখন আয়না পরিষ্কার করে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়, কিন্তু তারা ভুলে গিয়েছে তাদের নিজেদের চেহারাই ঢুকাচ্ছে, তারা নিজেরাই ফ্যাসিস্ট। যে বাংলাদেশে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সুযোগ সুবিধা দিতে হবে, যদি নাই থাকে তবে কেন তারেক রহমানের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার প্রশাসন দ্বিমুখী আচরণ করতেছে? জামায়াত এনসিপি কি সত্যি বিএনপিকে আটকাতে চাইছে? এদের পেছনে কি আদর্শ বা রাজনৈতিক স্বার্থ আছে? জোটের টানাপোড়েনে আওয়ামী লীগ লাভবান হবে? বিএনপির কথা কাজে কোনো মিল নেই। দর্শক, বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা বলছে, যেমন সালাউদ্দিন আহমেদ বলছেন, বিএনপির অনেক নেতাকর্মীরা এখন কথা বলতেছে তারেক রহমানের আজকে কঠিন পরিস্থিতি হওয়ার পরে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন তারেক রহমান যখন বাংলাদেশে এসেছিলেন, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী বয়ে ছিলেন, আতঙ্কে ছিলেন যে তারেক রহমানের যদি কিছু হয় এবং তার নিরাপত্তা নিয়ে। এখন দেখতে পারি ভারতের বিভিন্ন পরিকল্পনার এবং শেখ হাসিনার পরিকল্পনায় দেশে নতুন অনেক ঘটনা ঘটে এবং ভারতীয় কমান্ডো বাহিনী তারা কিন্তু বাংলাদেশের জন্য এক প্রকার প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি এবং তারেক রহমানের অবস্থা, এই নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ যে একটা আতঙ্কে রয়েছে সেই সবও দেখতে পারবেন। আসুন, আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ওনার দলের ভিতরে ভাই যে পরিমাণ ফাটল ধরছে, এটা যদি আস্তে আস্তে চলতে থাকে তাহলে এটার কিন্তু বড় ধরনের একটা মাসুল কিন্তু গুনতে হবে জনাব তারেক জিয়াকে। এটার জন্য কি উনি প্রস্তুত? কেবল তো উনি মাত্র দেশে আসলো, আর ইতিমধ্যেই আপনার বিএনপি নাকি নমিনেশন কোটি কোটি টাকা দিয়ে বিক্রি পর্যন্ত করে দিচ্ছে। এই ধরনেরও আপনার কথাবার্তা কিন্তু জনসম্মুখের মাঝখানে, ইভেন মুখে মুখে পাবলিকের শোনা যাচ্ছে। এখন এটা তো আর মিথ্যা না, তাই না? যদি মিথ্যা হতো জনগণের মুখে মুখে থাকতো না। অ্যাজ আ প্রুফ, এই গণ অধিকার পরিষদের বিপি মানে সাবেক নুরুল হক নূর আর হচ্ছে রাশেদ খান। ভাবা যায় এগুলা? ভাবা যায়? মানে নিজেরা ক্ষমতায় থাকার জন্য এখন এই অবস্থা। কোথায় থাকে এগুলা ভাই? তাহলে তেগি নেতা কর্মীদের কি হবে? একটা বার কি ভাবছেন কেউ? কেউ কিন্তু ভাবে নাই। এটা না তারেক জিয়া ভাবছে, না আপনার তারেক জিয়ার ভিতরে যারা নাকি কি বলে হাই লেভেলের নেতা কর্মীরা রয়েছে, তারা কেউ ভাবছে? কেউ কিন্তু ভাবে নাই। তবে হ্যাঁ, এটা কিন্তু বাস্তব, বিএনপি যদি এভাবে চলতে থাকে ক্ষমতা কিন্তু চাঁদের দেশে যাবে। এটা কিন্তু চিরন্তন বাস্তব কথা। সেটা কিঞ্চিত পরিমাণ কিন্তু এদিক সেদিক হবে না, কিঞ্চিত পরিমাণ না। কারণ এই যে আপনার নেতা কর্মীরা, ধরেন ব্যারিস্টার রবিন ফারহানা, ইভেন যেখানে যেখানে আপনার বিএনপির যাদের নমিনেশন দেওয়ার কথা ছিল তারা পায়নি, এখন তারা যদি কোনোভাবে স্বতন্ত্র থেকে সবাই দাঁড়িয়ে যায়, কোনোভাবে দাঁড়িয়ে গেল, তাহলে কি হবে? বিএনপির যেই দলটা সেটা ভেঙে চুরমার হয়ে যাবে, তাদের ম্যান্ডেট ছোট হয়ে যাবে, তাদের মিছিল ছোট হবে, তাদের সমাবেশ ছোট হবে, সবকিছুই আস্তে আস্তে ছোট হয়ে যাবে। একটা পর্যায়ে অচিরেই বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই দিকে কিন্তু আগাচ্ছে। আবার মনে হয় জনাব তারেক রহমানকে এই দিকে ফোকাস দেওয়া দরকার। কিংবা ধরেন কোনোভাবে তারা যদি এখন আওয়ামী লীগকে যোগ দিতে চায়। খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এই মুহূর্তে ভারত যেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যদি সত্যি সত্যি তারা বাংলাদেশের বিপরীতে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, তাহলে পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। এমনকি এটা একটা বড় ধরনের যুদ্ধের পূর্বাভাস হিসাবেই আমরা দেখছি। প্রথমত আপনাকে বুঝতে হবে সার্জিক্যাল স্ট্রাইক বা যুদ্ধের ভাষায় এই সার্জিক্যাল স্ট্রাইক কি, এর গুরুত্ব কতটুকু
আর এতে কোনো একটি দেশের বিরুদ্ধে আরেকটি দেশ কিভাবে লড়াই করে এবং পরিণতি কোন দিকে যায়। সার্জিক্যাল স্ট্রাইক হলো এক ধরনের সুনির্দিষ্ট সামরিক অভিযান, অর্থাৎ যেখানে শত্রুপক্ষের একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে, যেমন হতে পারে এটা জঙ্গি ঘাঁটি, অস্ত্রাগার, অথবা রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনি দেখেন তাদের যে বিদ্যুৎ ক্যাপাবিলিটি, গ্যাস চেম্বারগুলো অথবা গ্যাসের যে ক্ষেত্রগুলো, এরকম ভাবে নির্দিষ্ট একটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে আপনার হামলা চালানো হয়, আর যার মূল উদ্দেশ্য থাকে ন্যূনতম বেসামরিক ক্ষয়ক্ষতি, অর্থাৎ বেসামরিক জনগণের যেন ক্ষয়ক্ষতি না হয়, আর হলেও সেটা যেন একদম ন্যূনতম পর্যায়ে থাকে, বা কোলাট্রাল ড্যামেজ। আর শুধুমাত্র সেই টার্গেটেড জিনিসটাকেই ধ্বংস করা, ক্ষতিগ্রস্ত করা, গুড়িয়ে দেওয়া, অর্থাৎ মূল লক্ষ্য থাকে সার্বিক যুদ্ধ না, কোনো একটা নির্দিষ্ট জিনিসকে টার্গেট করে। হতে পারে এটা বাংলাদেশের কোনো একটা ক্যান্টনমেন্ট, হতে পারে আমাদের সীমান্তবর্তী বিজিবির কোনো ঘাঁটি, হতে পারে কোনো একটা নির্দিষ্ট শহরের কোনো একটা নির্দিষ্ট বাড়ি, অথবা যে কোনো কিছু। বুঝতে পারছেন, সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে সার্বিক যুদ্ধ না, তবে যুদ্ধেরই একটা পূর্বাভাস। এটি একটি সীমিত আকারের অত্যন্ত নির্ভুল এবং কৌশলগত হামলা, যা কোনো বড় আকারের যুদ্ধের দিকে না গিয়ে নির্দিষ্ট শত্রুর ক্ষতি সাধনের জন্য পরিচালিত হয়। যেমনটি ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনী অতীতে এই ধরনের সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করেছে। আবার আপনি ধরেন ইসরায়েল মাঝে মাঝে এই ধরনের অভিযান চালায় ইরান সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে। এখন হঠাৎ করে কেন বাংলাদেশে এই সার্জিক্যাল স্ট্রাইকের আলোচনা আসছে? গতকালকে আমাদের গণমাধ্যম, প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় যে নিউজটা আসছে, বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন দল বিজেপির একজন ঊর্ধ্বতন নেতা। বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর সাথে বনগাঁ উত্তরের বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া, তারা এই আহ্বান জানিয়েছেন মোদী সরকারকে। বাংলাদেশ নিয়ে উত্তেজনার আবহে বিজেপি নেতাদের এমন মন্তব্যে বিতর্ক আরো উস্কে গেল। সীমান্তে উত্তেজনা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে ভারতের হিন্দুত্ববাদী দলটির নেতারা তারা যে বক্তব্য দিচ্ছেন, আসলে এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া ছাড়া আর কোনো কিছুই ফলাফল বয়ে আনবে না। আপনার বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া এবং হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার, তারা সহ শুভেন্দু অধিকারী যিনি প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ বক্তব্য করেন, তাদের বক্তব্য ছিল এটা যে ডক্টর ইউনূসকে একটা শিক্ষা দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করা দরকার ভারতে। কূটনৈতিক সমাধানের বদলে বিতর্ক এবং উস্কানি বেশি শোনা যাচ্ছে বলে তারা মনে করছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই মুহূর্তে এই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে। অসীম সরকার প্রকাশ্যে সার্জিক্যাল স্ট্রাইকের আহ্বান জানিয়েছে তার সরকারকে। তার বক্তব্য, যেভাবে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেভাবে বাংলাদেশেও অভিযান করুক ভারত সরকার। অর্থাৎ 2016 সালে পাকিস্তানের সাথে আপনার যে সীমান্তবর্তী এরিয়া, সেখানে একটা সার্জিক্যাল স্ট্রাইক দিয়েছিল ভারত এবং তাতে তারা সফল হয়েছিল। বাংলাদেশের তথাকথিত চেতনাবাজ যারা চেতনা বিক্রি করেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটা প্রশ্ন, বাংলাদেশের আইন, বাংলাদেশের বিচার ব্যবস্থা সবকিছু কি ব্যক্তি বিশেষে, ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়? এটা কি বাংলাদেশের সংবিধানের মধ্যে আছে যে বাংলাদেশে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সুযোগ সুবিধা দিতে হবে, নির্দিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে আইনের শাসন অনুপস্থিত থাকবে, বিচার ব্যবস্থা পক্ষপাতিত্ব করবে, এমন কোনো কিছু কি সংবিধানে উল্লেখিত আছে? যদি নাই থাকে তবে কেন তারেক রহমানের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান সরকার প্রশাসন দ্বিমুখী আচরণ করতেছে? 5 আগস্ট সরকার পতনের পর তারেক রহমানের বিরুদ্ধে যতগুলা দুর্নীতির মামলা ছিল, 21 আগস্ট গ্রেনেড হামলার মতো যে মামলা, প্রত্যেকটা মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে। যদিও আপিল করা হয়েছিল, কিন্তু সেটা একটা নাটক ছিল। প্রত্যেকটা মামলা থেকে কোনো প্রকার আইন না মেনে সবকিছু থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো। কেন? তারেক রহমান কে? তারেক রহমান কি রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, নাকি মহামান্য রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা বলে তারেক রহমানকে সব ধরনের মামলা থেকে মুক্ত করে দেওয়া হয়েছে? উত্তরটা কেউ দিতে পারবেন? পারবেন না। তারেক রহমান আপনার আমার মতো এই রাষ্ট্রের একজন নাগরিকও ছিলেন না, তিনি বাংলাদেশের ভোটার ছিলেন না। আপনারা জানেন না হয়তোবা। প্রত্যেকটা বিষয়ে তারেক রহমানকে একাধিক ছাড় দেওয়া হচ্ছে, কোনো আইনের তোয়াক্কা করা হচ্ছে না। কেন? তারেক রহমান কি দুধে ধোয়া তুলসী পাতা, মঙ্গল গ্রহ থেকে আসা কোনো প্রাণী? তারেক রহমান কি নবী? তারেক রহমান কি কোনো বুজুর্গ ব্যক্তি? কেউ না। তাহলে তারেক রহমানের ক্ষেত্রে সব আইন কেন ভিন্ন হবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আজকে সকালে জিজ্ঞাসা করেছিলাম, নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কোন ব্যক্তি কি বাংলাদেশের ভোটার হতে পারবে কিনা, এবং সেই ব্যক্তি ভোটার হবার পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, বাংলাদেশে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর যে কোনো ব্যক্তি ভোটার হতে পারবে, কিন্তু সেই ব্যক্তি উক্ত নির্বাচনে, অর্থাৎ ভোটার হবার পর যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে ভোট দিতে পারবে না। সংবিধানের 126 অথবা 66 অনুচ্ছেদে এই বিষয় নিয়ে খুলাসা করা আছে। এখানে আরেকটা বিষয় আছে, যে ব্যক্তি নির্বাচনী তফসিল ঘোষণা করার পর ভোটার হবে সেই ব্যক্তি কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না। অর্থাৎ নির্বাচন
নির্বাচনী তফসিল ঘোষণা করার পর কোন ব্যক্তি, সেটা হোক তারেক রহমান, সেটা হোক সজীব ওয়াজেদ জয়, হোয়াটএভার, নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ভোটার হতে পারবে, কিন্তু সে নির্বাচনে অংশ নিতে পারবে না, সে নির্বাচনে ভোট দিতে পারবে না। তাহলে কেন তারেক রহমানকে ভোটার হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হলো? এটার উত্তর হ্যাঁ, হতেই পারে সে ভোটার, কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটা ফেব্রুয়ারি 12 তারিখের কথা বলা হচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের সংবিধান যদি এখন পর্যন্ত বলবৎ থাকে, সেক্ষেত্রে তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারবেন না। আর যদি 72-এর সংবিধানকে আপনারা ফেলে দেন, ছুড়ে মারেন, 72-এর সংবিধানের ভিত্তিতে যদি নির্বাচন পরিচালনা না করেন, 72-এর সংবিধানের ভিত্তিতে যদি রাষ্ট্র পরিচালিত না হয়, সেক্ষেত্রে আপনারা যে কোনো আইন বাস্তবায়ন করতে পারেন, যে কোনো আইন প্রণয়ন করতে পারেন, যে কোনো আইনের শাসন আপনারা দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু এই রাষ্ট্রে এখনো 72-এর সংবিধান আছে, যেহেতু এই রাষ্ট্রে এখনো 72-এর সংবিধানের ভিত্তিতে পরিচালনা করা হচ্ছে, সেক্ষেত্রে 72-এর সংবিধানকে আপনি চাইলেই প্রত্যাখ্যান করতে পারবেন না, চাইলে আপনি সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তাহলে বাংলাদেশের ইলেকশন কমিশন কোন আইনের বলে তারেক রহমানকে আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব বন্দোবস্ত করে দিচ্ছে? কোথায় আছে সেই আইন? আওয়ামী লীগের শাসনামলে আপনাদের অভিযোগ ছিল আইনের শাসন মানা হচ্ছে না, বিচার ব্যবস্থা নিয়ন্ত্রিত, আইন বিভাগ নিয়ন্ত্রিত, সবকিছু নিয়ন্ত্রিত। তাহলে এখন কি হচ্ছে? তিনি আজকে বাংলাদেশের ভোটার হয়েছে, নির্বাচন কমিশন ভবনে গিয়ে, আজকে কি বার? শনিবার। শনিবারে স্বাভাবিকভাবে বাংলাদেশের সকল সরকারি অফিস আদালত বন্ধ থাকে, কোনো প্রকার কর্মযোগ্য চালানো হয় না। তাহলে কোন আইনের বলে তারেক রহমানের ভোটার হওয়ার কার্যক্রম আজকে ইলেকশন কমিশনে সম্পন্ন হলো? শনিবার তো রাষ্ট্রীয় ছুটির দিন। অথচ আমরা ছোটকাল থেকে পড়ে এসেছি আইন সবার জন্য সমান, রাষ্ট্র প্রত্যেকটা নাগরিককে আইনের অধিকার বা আইনের শাসনের জন্য যা যা করণীয় সবকিছু করবে। কিন্তু এই রাষ্ট্র কি করতেছে? বাংলাদেশের সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা একবার গভীরভাবে চিন্তা করেন, সংবিধান যদি বলবৎ থেকে থাকে, তাহলে তিনি কোন আইনের বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন? তিনি কোন আইনের বলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন? এটা আমি জানতে চাই। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মীর উদ্দেশ্যে এই প্রশ্নটা দিতে পারবেন সঠিক উত্তর? দম আছে আপনাদের? নাই তো। আওয়ামী লীগকে আপনারা সবসময় স্বৈরাচার, ফেসিস্ট বলেন। এখন তারেক রহমান শনিবারে সরকারের ছুটির দিনে গিয়ে ভোটার হচ্ছে, এখন ফেসিজম হচ্ছে না? আইনের শাসন সবার ক্ষেত্রে সমান? বাংলাদেশে না আপনারা প্রত্যেকটা নাগরিকের জন্য সমান আইনের বন্দোবস্ত করে দেবেন? কত কথা শুনেছি বৈষম্যহীন বাংলাদেশ। তাহলে তারেক রহমান কি এমন ফেরেস্তা ভাই? ঢাকা বিমানবন্দর থেকে এসএসএফ, এনএসআই, এসবি, ডিবি, পুলিশ, বিজিবি, প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উইংস গুলা তাকে রাষ্ট্রীয় প্রটোকলে বিমানবন্দর থেকে 300 ফিটে তার যে সমাবেশ ছিল, জনসভা ছিল, সেখানে পৌঁছে দিল। কেন? হু ইজ তারেক রহমান? কে? তার মানে শেখ হাসিনা 32 নম্বরে কে প্রথম আগুন দিয়েছে যেমন জানেন, মানে আমরা তো প্রচলিত ভাবে জানি হাসনাত আব্দুল্লাহ ডাক দিয়েছিলেন যে ফ্যাসিস্টের শেষ চিহ্ন মুছে ফেলতে হবে, আমরা জানি বিদেশ থেকে ইউটিউবাররা ডাক দিয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা সুনির্দিষ্ট ভাবে জানেন যে বিএনপির কোন অঙ্গ সংগঠনের কোন নেতা প্রথম আগুনটা দিয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরে, এবং নাম উল্লেখ করে তিনি সেটা বলছেন। 17 বছরের নির্বাসিত জীবন পার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে ফিরতে পেরেছেন, তখন থেকেই বাংলাদেশের ভেতরে এবং বাইরে এই আলোচনাটা একরকমের তুঙ্গে উঠছিল যে নিশ্চয়ই একটা মধ্যপন্থার রাজনীতি, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, সহনশীলতার রাজনীতি করবার শর্তেই তারেক রহমানকে দেশে ফেরার পক্ষে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে কিংবা সমর্থন দেওয়া হয়েছে দেশি বিদেশি শক্তিশালী পক্ষগুলোর তরফে। বাংলাদেশটা যে ধরনের চরমপন্থার দিকে যাচ্ছে, সেই অবস্থায় তারেক রহমানকেই সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিহীন একটা অপশন ভাবার যুক্তিসঙ্গত কারণ আছে। বাংলাদেশের একটা বিশাল অংশের ভোটারের যেমন, তেমনি মানে বিদেশের যে সব পক্ষগুলো বাংলাদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ যে দেশগুলো বাংলাদেশে সবসময় কলকাঠি নাড়তে চায়, সে দেশগুলো, কিংবা এই মানে এর একটা যুক্তিসঙ্গত কারণ আছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানেরও। তো এই অবস্থায় আওয়ামী লীগ এবং বিএনপি দু দল যদি এই যা ঘটনা প্রবাহ ঘটেছে তা থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশটাকে, মানে যেহেতু মানে তারেক রহমানের বিএনপিও ভীষণভাবে মুক্তিযুদ্ধের কথা বলছে, যে কথা তারা খুব বেশি যে এর আগে মুক্তিযুদ্ধকে বা মানে এভাবে স্বীকার করে নেওয়া কিংবা রাজাকারকে রাজাকার বলা, জামায়াতে ইসলামীকে রাজাকারের দল হিসেবে চিহ্নিত করা, এই বিষয়গুলো যেহেতু আগে বিএনপির তরফে এতটা জোরালোভাবে করতে দেখা যায়নি, এবং মানে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিক্রি করে রাজনীতি করে সে কথাটা বলে বরং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ করাকে কোণঠাসা করে রেখেছে বরাবর বিএনপি, জামায়াতের সঙ্গে মিত্রতার রাজনীতি করেছে। সেগুলোতে যখন গত 15 মাসে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে, তখন অনেক বিশ্লেষকই মনে করছিলেন বা অনেকেই এমন প্রত্যাশা করছিলেন যে হয়তো আওয়ামী লীগ বিএনপি এই দুই দল, বাংলাদেশের যে প্রধান দুই দল, সেই দুই দল বাংলাদেশের রাজনীতিটাকে একটা মানে এক রকমের তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার, এবং এই দুই দলের মধ্যেই এক রকমের মধ্যপন্থার রাজনীতি, কোনোভাবেই রাজনীতিটা একটা মুক্তিযুদ্ধ বিরোধিতার দিকে যাবে না সেটা নিশ্চিত করার রাজনীতি, এই নিশ্চয়তাগুলো নিয়ে এই দুই দল হয়তো সামনের দিকে একসাথে পথ চলার কথা ভাবছিলেন। মানে অনেকেই যখন একেবারে চমকে উঠে নিশ্চয়ই ভেবেছেন যে সত্যি সম্ভব আওয়ামী লীগ আর বিএনপির হাতে হাত রেখে চলা, কিংবা বিএনপির পক্ষে সম্ভব আওয়ামী লীগকে এই বিপদের সময়ে আওয়ামী লীগের হাত ধরা, কিংবা আওয়ামী লীগের পক্ষে সম্ভব
বিপদ পার হতে বিএনপির হাত ধরা, আবার মনে হচ্ছিল রাজনীতিতে তো কত কিছুই সম্ভব। তবে শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে তারেক রহমানকে নিয়ে কথা হয় এবং দেশের বর্তমান অবস্থা এবং ভারতীয় বিভিন্ন পরিকল্পনা এইগুলা নিয়ে কথা হচ্ছে। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।